একটা আন্দোলনে দেখেছিলাম বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা বলছেন যে কোথায় পড়েন, তাকে ফার্স্ট ইয়ারে পড়ি, কমার্সে পড়ি ইত্যাদি ধরনের কথাবার্তা, কিন্তু বুয়েটে পড়ে, এরকম নানান রকম কথাবার্তা। বা বিভিন্ন আন্দোলনে ছাত্রর নামে অছাত্র ঢুকে গেছে। এটা কি নতুন কিছু, ছাত্র নামে অছাত্র ঢুকে যাওয়া? না, এটি আসলে নতুন কিছু নয়। কিন্তু গণঅভ্যুত্থানের পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে, অর্থাৎ শপথ গ্রহণের আগের দিন থেকে জামাত শিবিরের যে ধরনের আন্দোলন এবং একের পর এক গণঅভ্যুত্থানের হুমকি, এবং আজকে কিন্তু আপনার 14ই জুলাই, হুম। নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে 2024 সালের 14ই জুলাই সেদিন কিন্তু শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। তো আমার কাছে মনে হয় যে ওই দিনটিকে টার্গেট করে আরেকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। মূলত 14ই জুলাইয়ের একটি অপচেষ্টা হিসেবে আমি দেখি, যেখানে শিবির এবং ছাত্রলীগের আচরণ, কথাবার্তা একাকার, একই রকম। দেখেন, আজকের সারাদিনে জামাত শিবিরের ফেসবুক আইডির পোস্ট এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফেসবুক আইডির পোস্ট এবং গুজব আমার কাছে একই রকম মনে হয়েছে। অর্থাৎ সেই ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং যাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, সেই স্বৈরাচার এবং রাজাকার অনেকটা একাকার হয়ে গেছে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কিছুদিন আগে জামাতের আমির তিনি হুমকি দিয়েছিলেন যে ৯৬-এর মতন আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত ইসলাম তারা হুম। বিএনপির বিরুদ্ধে আন্দোলন কিন্তু করতে জামাত চায়। ইসলামের আমির তো সংসদে বলছেন এই জুলাই 14 জুলাইয়ের কথা, মানে এই জুলাইয়ের কথাই বলছেন, বিশেষ সতর্ক থাকতে বলছেন সরকারি দলকে, বিরোধী দলকে সতর্ক থাকতে বলছেন। মানে তিনিই তো সতর্কবার্তা দিচ্ছেন বড়। হ্যাঁ, দেখেন, জামাতের আমির এমন একজন ব্যক্তি, আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমার আসনের উন্নয়নের দায়িত্ব আপনাকে দেয়া হলো। এরপরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এবং ঢাকা মহানগর উত্তরের যিনি প্রশাসক আছেন শফিকুল ইসলাম মিল্টন সাহেব, তারা দুজন কিন্তু আমিরের আসনে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় পথসভা করেছে এবং সেখানে একসাথে উন্নয়নের যে জরিপ বা কোথায় কতটুকু উন্নয়ন করা দরকার সে আলোচনা হয়েছে এবং সেখানে জামাতের আমির খুব ইতিবাচক বক্তব্য দিয়েছে। এরপরে যে সময় মানুষ সমালোচনা করছিল যে সরকারি দল আর আহ বিরোধী দল কি এক হয়ে গেল, বাংলাদেশে কি তাহলে প্রকৃতপক্ষে কোনো শক্তিশালী অপোজিশন নাই? তো এই প্রশ্ন যে সময় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত হচ্ছিল, সেই সময় বিকাল বেলা, ঠিক বিকাল বেলা জামাতের আমির আরেকটা প্রোগ্রামে গিয়ে গণ অভ্যুত্থানের ডাকা শুরু করে দিলেন, মানে আবার সমালোচনা শুরু করলেন। জামাতের আমির দেখবেন তিনি সংসদে বলেন যে আমাদের সংসদে যে আলোচনা সংসদের বাইরের আলোচনা একরকম হওয়া উচিত না, সংসদের বাইরে যে আলোচনা হয়েছে এটা যাতে ভিতরে না হয়। তার মানে কি? তার মানে উনি জনগণকে আইওয়াশ করার জন্য সংসদের বাইরে উনি গর্জন দিবেন, আর সংসদের ভিতরে গিয়ে বলবেন যে আপনারা কেমন আছেন, ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, মিলেমিশে থাকি, এ ধরনের কথাবার্তা তিনি বলেন। তো তার আসলে এই যে মানে দুই রকম চরিত্র, এটা আমার কাছে খুবই অবাক লাগে। দেখেন, এই ধরনের মানুষগুলোর মধ্যে অনেকটা মুনাফিকি চরিত্র থাকে। তো আমি যেহেতু জামাত শিবিরকে আমার কাছে মনে হয় যে তারা আসলে মুনাফিকি রাজনৈতিক দল, তো আমি অবাক হব না যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে সাথে নিয়ে বা শেখ হাসিনাকে সাথে নিয়ে জামাতের বর্তমান আমির একসাথে আন্দোলন করে। হুম। কারণ তাদের অতীতে কিন্তু একসাথে তারা নির্বাচনে গিয়েছে, যেমন এরশাদের অধীনে 86 সালের নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচনে অংশ নিয়েছিল। আচ্ছা। 96-তে এই আওয়ামী লীগ এবং জামাত একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। হুম। এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেন তারা কিন্তু একটা সুবিধাবাদী জায়গায় ছিল বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে জামাতের কোনো চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না। যে জামাত মানে একসময় বিএনপির সাথে থেকে নিজেদেরকে কিছুটা গুছিয়ে নেওয়া, পরবর্তীতে দেখেন 24-এর গণঅভ্যুত্থানের পরে সর্বপ্রথম জামাতের আমির কিন্তু বলেছে যে নব্য ফ্যাসিস্ট বিএনপি কে বলেছে এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আনবো না। তো জামাতের কোনো চরিত্র নাই, জামাত তার প্রয়োজনে না, তার কিন্তু শত্রুর আপনি সাথে যেমন হাত বলছেন, মেলাইতে আপনি যেমন প্রস্তুত। বলছেন জামাত শেখ হাসিনার সাথে বা জামাত আওয়ামী লীগ স্বৈরাচার রাজাকার একসাথে হয়ে যাচ্ছে, হলেও অবাক হবেন না, এরকম ধরনের কথা বলছেন। কিন্তু আবার যদি আমি বলি 11 দলের পক্ষ থেকে ধরেন এনসিপি সমাবেশে সেই হাতবোমা হামলার পরে নাহিদ ইসলাম বললেন যে একসাথে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে আসুক, দেখি কত শক্তি। বা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে মিলিয়ে আরেকজন নেতা দেখলাম বলছেন যে নৌকার শীষ, মানে আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে মিলিয়ে
মিলিয়ে এরকম বলছেন রাশেদ প্রধান। তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেনি, আগেও বলেছেন, সম্প্রতিও দেখলাম বলেছেন যে জিয়াবাদ মুজিববাদ সববাদ, জিয়া পরিবার মুজিব পরিবার সবাইকে ওয়াশ আউট করা হবে, এরকম তিনি বলছেন। মানে তারা তো বরং বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে মিলিয়ে দেখানোর একটা চেষ্টা মানে করছেন কিনা, বা আসলে বিএনপি আওয়ামী লীগেরও একসাথে কোথাও যোগ সাজসের ব্যাপার আছে কিনা, কারণ আমরা দেখেছি আসলে বিএনপি আওয়ামী লীগও একসাথে আন্দোলন করেছে অতীতে। না, অতীতে আসলে কখনোই বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেনি, একসাথে নির্বাচনে অংশ এরশাদ নেয়নি, পতনে তাদের একসাথে ভিতরে আন্দোলনে কখনোই। ছিল। সেটা সেটা আমি সেই ব্যাখ্যায় আসবো। এবং কখনো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সখ্যতা ছিল না, কারণ বিএনপি একটি বড় দল, আওয়ামী লীগ তার প্রতিযোগী। তো সেই জায়গায় দুই দল যদি এক হয়ে যায়, কেউ কারোর প্রতিযোগী থাকে না। আওয়ামী লীগ এবং বিএনপি কোনো সমীকরণেই এক হওয়ার কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগ সবসময় বিএনপির শত্রু হিসেবেই পরিগণিত হবে, এবং বিএনপি আওয়ামী লীগের হুম, বরং এই দুটি দলের বাইরে অন্যান্য দল, যারা মাঝারি ছোট দল, তারা যে কোনো স্বার্থে যে কোনো দলের সাথে যে কোনো সময় মিলে যেতে পারে। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা, দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু রাশেদ খান, জামাত নাসিরুদ্দিন ইসলামকে, পাটোয়ারিকে নিয়ে আরো একটু পরে আসি, কারণ ওনার আরো কিছু বক্তব্য আছে এরকম, সেগুলো আমি নিয়ে। আমি এক 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 করে আমি এক এক করে শেষ করি। আপনি অনেকের কথা বলেছেন, আমি না, আমি 5 মিনিটে নাসিরুদ্দিন সবার পাটোয়ারিকে উত্তরটা নিয়ে দিয়ে আরো দিই। কিছু কথা জিজ্ঞাসা করবো, মানে ওনার আরো কিছু আচ্ছা, বক্তব্য আছে তো। আপনি যদি আমার কিছু বাকি থাকে আপনি জিজ্ঞেস করেন, যেহেতু প্রসঙ্গ আচ্ছা, আচ্ছা, শুরু বলেন করেছি। বলেন বলেন। শোনেন, নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী একটি রাজনৈতিক দল। জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে। হুম, জামাত ইসলাম ভারতের একটা এক্সটেনশন, এই কথাগুলো বলার পরেও নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের সাথে জোটে হুম, গিয়েছে। আচ্ছা, তারপরে আমি বলি নাহিদ ইসলাম, দেখেন নাহিদ ইসলাম কিন্তু জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম সংস্কার চায় না, সংস্কারের নামে, পিআর এর নামে জামাত ইসলাম প্রতারণা করছে। মোটামুটি যদি এনসিপির নেতৃবৃন্দর বক্তব্য আপনি নির্বাচনের আগে আপনি বিশ্লেষণ করেন, গণ অভ্যুত্থানের পরে, তাহলে মোটামুটি সবার বক্তব্য এরকমই ছিল, অর্থাৎ তারা জামাতের বিরুদ্ধে ছিল। নাহিদ ইসলাম নিজেই বলেছিল ৭১-এর দায় আছে, এরকম কোন দলের সাথে আমরা জোটে যাব না। হুম, তারপরেও কিন্তু এনসিপি সেই ৭১-এর দায় নিয়ে কিন্তু জামাত ইসলামের সাথে গেছে। হুম, তারপরে দেখেন জামাত ইসলাম, দেখেন জামাত ইসলাম, আমার কাছে মনে হয়েছিল যে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তাদের প্ল্যান ছিল যে এনসিপি যদি জামাত ইসলামের সাথে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটটা জামাত ইসলাম পাবে না। হুম, সুতরাং এনসিপি কে তারা সবসময় ওয়াশ আউট করার চেষ্টা করেছে। দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি ছাত্র সংগঠনকে যতভাবে ভিলিফাই করার দরকার সবই করেছে, কিন্তু শুধুমাত্র জেতার জন্য। এবং এমনকি জামাতের যিনি বর্তমান সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু বলেছিলেন যে বাপের থেকে বেশি বাড়তে হুম, চেও না। তো হুম, তাদের ভিতরে অনেক ধরনের গোলযোগ আমরা দেখেছি, এমনকি এটা ফেসবুকে মাঠ পর্যায়ে আমরা দেখেছি তাদের ভিতরে বিতর্ক। তারপরেও তারা গোলযোগ আসলে আপনি শুধুমাত্র বলছেন, আবার ক্ষমতার বাপের থেকে স্বার্থে। বেশি বেরো না, এই কথার মধ্যে এটাও তো প্রমাণ হয় যে কেউ একজন এই কোনো একটা দল আসলে বাপ। না, সেই বাপ তো অবশ্যই জামাত ইসলাম, এই জন্য মানে মানে যে দল নেতৃত্ব দেয় জোটে, তাকেই তো সাধারণত আপনার মাদার পার্টি বা ফাদার পার্টি বলে। তো 11 দলীয় জোটের তো আসলে বাপ জামাত ইসলাম, এবং জামাত ইসলাম আপনার ফাদার পার্টি বা মাদার পার্টি। যদি আপনি বাংলায় এটাকে ডাকেন একটু খারাপ শুনতে লাগে, এজন্য ইংলিশে বলাই মনে হয় ভালো, যে 11 দলীয় জোটের নেতৃত্বে বা মাদার পার্টি জামাত ইসলাম। তো আমার খুব মাঝে মধ্যে অবাক লাগে যে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা, এই বাংলাদেশে নাহিদ ইসলাম যদি কখনো এমপি না হতেন, মন্ত্রী না হতেন, প্রধানমন্ত্রী না হতেন, ইতিহাসের পাতায় তিনি গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে, এক দফার ঘোষক হিসেবে থাকতেন। সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমির শফিকুর রহমানের পিছনে তিনি আসলে ধর্ণা ধরেন, দাঁড়িয়ে হুম, থাকেন, জামাতের নেতৃত্ব গ্রহণ করে তিনি আসলে এনসিপির মতন একটি নতুন রাজনৈতিক দল, যাদের অনেকে গণ অভ্যুত্থানে ভালো ভূমিকা হুম। রেখেছে, মানে এরকম সেই সমালোচনা তো তরুণদের দল আপনাকে নিয়েও কিভাবে করা যায় জামাতের রাশেদ খান। নেতৃত্ব গ্রহণ আপনারাও করে গণ এইভাবে। অভ্যুত্থান, কোটা আন্দোলন এগুলোর নেতৃত্বে একদম প্রথম সারিতে ছিলেন, সেখান থেকে আপনি এখন মানে বিএনপিতে চলে গেছেন, একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনার এখন আসলে আপনার দলের মানে রাজনৈতিক পরিচয় কি সেটিও বলা যাচ্ছে না, সেরকম কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, ফলে এরকম সমালোচনা তো আপনাকে নিয়েও করা যায়। না, আমাকে নিয়ে তো অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি কি আসলে বিএনপি এবং জামাত ইসলামকে একই টাইপের দল মনে করছেন? আমার তো মনে করার কিছু নিশ্চয়ই না। না। হুম, আমার তো না, আসলে মনে তারপরেও করার কিছু নিশ্চয়ই না। নেই। হ্যাঁ, আমার কাছে মনে হয় নিশ্চয়ই না। হুম, প্রত্যেকটা বিএনপি দলই আর জামাত আলাদা। ইসলাম তো একই টাইপের দল না। দেখেন এই বাংলাদেশে, হ্যাঁ বিএনপি ঠিক আছে, বিএনপির জন্ম পরে, কিন্তু বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো স্বাধীনতার ঘোষক।
এবং যেহেতু তিনি ঘোষক, তার মানে কি, তার মানে ৭১ বলেন, ২৪ বলেন আর ৯০ বলেন, বিএনপি কিন্তু সবসময় মানুষের সাথে ছিল। আমি কিন্তু ৭১-এর বিশ্লেষণটা আগেই দিয়েছি। যেহেতু এই দলের প্রতিষ্ঠাতা, তার অবদান থাকা মানে পরোক্ষভাবে কিন্তু পরবর্তীতে বিএনপির অবদানটাই ধরে নেওয়া যায়। অর্থাৎ বিএনপিকে আপনি কোনোভাবে এই গণমানুষের বিরুদ্ধের দল বলতে পারেন না। কিন্তু আপনি যদি জামাতের ইতিহাসটা বিশ্লেষণ করেন, জামাত কিন্তু বাংলাদেশের কোনো দল না। জামাতের উৎপত্তি কিন্তু পাকিস্তানে, এবং ২০০৮ সাল পর্যন্ত জামাতে ইসলাম বাংলাদেশ শাখা নামেই কিন্তু পরিচিত ছিল। নিবন্ধন পাওয়ার স্বার্থে কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ নামটা আগে এনেছে। বাংলাদেশ নামটা আগে আনলেই এটা বাংলাদেশের কোনো দল হয়ে যায় না। এমনকি কিন্তু দেখেন রাশেদ খান, যে এই জামাত ইসলামের সমালোচনাটা শাখা আর কিন্তু যেই করুক না কেন, বিএনপি বা বিএনপির কোনো নেতার কর্মীর মুখে তো মানায় না, কারণ তারা তার আগেই না। আসলে বিএনপি জামাতের সাথে জোট করে মন্ত্রী বানিয়ে একবারে মানে একাকার অবস্থায় ছিল, ফলে আচ্ছা, আপনার এখনই সেই আপনার আপনার সমালোচনা কি আর মানে চলে? আচ্ছা, চলে কি না চলে আমি ব্যাখ্যা দিয়ে বোঝাবো। তারপরে দেখেন জামাত ইসলামের শাখা কিন্তু আপনার ভারতেও রয়েছে। তার মানে কি, তারা ভারতের সাথেও যেমন তাদের সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক রয়েছে। দেখেন জামাতের আমির, তিনি আসলে দিনের বেলা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতের বেলা ঠিকই ভারতীয় কোনো কূটনীতিকের সাথে তিনি বৈঠকও করেন, এবং সেটি গোপন রাখার জন্য অনুরোধও করেন। তো নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি। আর আপনি যে কথা বললেন অনুরোধ যে করেন আসলে ভারতীয় যেহেতু, কূটনীতিক, মানে অনুরোধ হ্যাঁ, করেছিলেন ভারতীয় কূটনীতিক, হ্যাঁ। হ্যাঁ, আই ডোন্ট নো, আমার কাছে আমি যতটুকু শুনেছিলাম যে আপনার জামাতের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছিল। আচ্ছা, ভুল কিন্তু হতে জামাতের পারে। আমির আচ্ছা, বলেছিলেন যে আসলে আচ্ছা। এখন বিএনপি এবং জামাত ইসলামকে কেন একসাথে মেলানো যাবে না? এর কারণটা হলো যে বিএনপি সবসময় নেতৃত্বের জায়গায় থেকেছে। আর বিএনপি জামাতের দ্বারা, জামাতের আহ আদর্শে কখনোই বিলীন হয়ে যায়নি। বরং জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে তাদের সখ্যতা বেশি ছিল। এই যে ১৬ বছর দেখবেন যে জামাতের অনেক নেতৃবৃন্দ, এখন যে এমপি যারা হয়েছে, যারা নারী আসনে মানে সংরক্ষিত নারী এমপি হয়েছে, তাদেরকে কিন্তু আমরা ওই অর্থে দেখি নাই। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে মোটামুটি মিলেমিশেই ছিল, এবং অনেকে আওয়ামী লীগের নেতা হয়ে গিয়েছিল, যেমন আমির হামজা। আমির হামজা কিন্তু সে যে সময় ওয়াজ করতো, সে বলতো যে আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ। হুম, এই এবং কথা নুরুল হক জননেত্রী নূর, আপনার শেখ সাবেক হাসিনার, সভাপতি, তিনিও বলেছেন যে তার বাবা আওয়ামী লীগ, শেখ হাসিনাকে মায়ের মতো লাগছে। তিনি নিজেও ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের পদধারী ছিলেন, তিনি সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। মানে তিনিও তো ছিলেন, এবং শুধুমাত্র তিনিই নাই, যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছে তখনও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মানে সবাই বঙ্গবন্ধু আওয়ামী লীগই ছিল। ফলে এই অভিযোগ আর একজনের বিরুদ্ধে বা দুইজনের বিরুদ্ধে দিয়ে কি লাভ? আচ্ছা, আমি নুরুল হক নূরের প্রসঙ্গে আসবো, তার আগে আমির হামজার বিষয়ে বলছিলাম সেটি শেষ করি। হুম, তো আমির হামজা যে কথা তিনি বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার নীতি যিনি বাস্তবায়ন করবেন না, তিনি আসলে জাহান্নামে যাবেন। হুম, তো দেখেন, এরকম যারা আওয়ামী লীগের সাথে যাদের ঘনিষ্ঠতা, যারা আওয়ামী লীগ হয়ে থাকার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু নমিনেশন দিয়েছে। তো আপনি নুরুল হক নূরের যে বিষয়টি বললেন, দেখেন নুরুল হক নূরের বাবা তিনি একজন শ্রমিক ছিলেন, মানে আমি যতটুকু জানি রাজনীতি করতেন। ঠিক আমার বাবা একজন শ্রমিক ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই কিন্তু এরকম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে কিন্তু আসা। এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে, যে সময় আমি ২০১৮ সালে অ্যারেস্ট হয়েছিলাম, আমি পরবর্তীতে দেখেছি যে আমাকে নিয়ে টকশোতে অনেক আলোচনা হয়েছে, আপনি প্রশ্ন করেছেন। সুতরাং আপনার চোখের সামনে তো আসলে আমাদের আন্দোলন সংগ্রাম হুম, বেড়ে ওঠা, এবং নুরুল হক নূর কিভাবে আসলে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, কিভাবে সেই ছাত্রলীগের সেই পদত্যাগ করে কিভাবে কোটা আন্দোলনের নেতা হয়ে উঠলেন। এরপরে তিনি আসলে, আমরা তো ২০১৯ সাল পর্যন্ত মোটামুটি সামাজিক নেতৃত্বের জায়গায় ছিলাম। কোনো ছাত্র রাজনীতি বলেন, জাতীয় রাজনীতি বলেন, কোন দলের কঠোর সমালোচনা বলেন, এগুলো কিন্তু আমরা করি নাই। তো ডাকসু নির্বাচনের পরে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা রাজনীতি করা উচিত। এরপরে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগঠনের আমরা ঘোষণা দিই, ছাত্র রাজনীতি শুরু করি। তার আগ পর্যন্ত কিন্তু সকল দলের সাথেই মোটামুটি যোগাযোগ সম্পর্ক কারো না কারো হয়তো থাকলেও থাকতে পারে। এইটাকে সামাজিক জায়গা থেকে কিন্তু এটাকে আসলে কোনো রাজনৈতিক মেরুকরণে আসলে ফেলানো যায় না। তো নুরুল হক নূর যে সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছে, তারপরে আসলে কখনো আসলে তিনি শেখ হাসিনাকে মা ডেকেছেন কিনা, হুম, তারপরে তিনি কখনো আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন কিনা, বরং আওয়ামী লীগকে আহ জালিম দল, মুনাফিক দল, নানান কথাবার্তা বলে হুম, নুরুল হক নূরকে আদালতে পর্যন্ত তাকে নেওয়া হুম, হয়েছিল এই জুলাইয়ের সময়, ২০২৪-এর জুলাইয়ের সময়। বাংলাদেশে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে আপনার দৃষ্টিতে সমসাময়িক সময়ে
সব থেকে সাহসী ছাত্র নেতা বা তরুণ নেতা কে ছিল? আমি অবশ্যই নুরুল হক নূরের নাম বলবো। এর কারণটা হলো জুলাই গণঅভ্যুত্থানে একমাত্র নেতা তরুণ নেতৃত্ব নুরুল হক নূর পুলিশের হাতে গ্রেপ্তার ছিলেন। তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। হুম, এরপরে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও। হুম, আচ্ছা, এই ঘোষণা দেওয়ার পরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ২ আগস্ট নুরুল হক নূরকে কি তার অতীত ছাত্রলীগের রাজনীতি, শেখ হাসিনাকে মা ডাকা, হুম। ওই ফ্রেমে কি আসলে তাকে ফেলানো যায়? না, মানে যারা না নুরুল আমরা হক নূরের জুলাই উত্থানকে আন্দোলনের সময় আপনি যেটা বলছেন সেটা দেখেছি আমরা। তাকে সেই বিষয়গুলো আসলে ক্যামেরার সামনেই ঘটেছে। মানে আমির হামজা আবার জামাতের যাদের কথা বলছেন তারাও তো একসময় বলেছেন, ও জুলাই অভ্যুত্থানের সময় তো তারা আর বলেন নাই। মানে না, তারাও তো এই জুলাই ডিফেন্সটা অভ্যুত্থানের সময় নিতেই তো পারেন। তাদেরকে আমরা রাজপথে দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় তো আমির হামজা বলেন, ওই যে জামাতের গুপ্ত ছিলেন অধিকাংশ হয়তো নাকি? এমপি। হ্যাঁ? তারা হয়তো গুপ্ত জি অবস্থায় আপা। ছিলেন, গুপ্ত কৌশলে নেমেছিলেন। না, কোন কৌশলে ছিল সেটা তো আমি জানবো না। বাট জুলাই আচ্ছা। গণঅভ্যুত্থানের সময় আমির হামজাকে বলেন জামাতের অধিকাংশ এমপি কে আমরা রাজপথে পাইনি। এখন যারা হয়তো জামাতের বিএনপির এমপিদের নারী কেউ এমপি রাজপথে আছে। পায় নাই। না, বিএনপির যারা আপনার যারা এমপি হয়েছে তারা মোটামুটি যারা নির্বাসিত জীবনে থাকা ছাড়া এর বাইরে যারা বাংলাদেশী ছিল তারা সবাই রাজপথে ছিল। এবং যারা আপনার নারী এমপি হয়েছে হুম। সংরক্ষিত নারী আসনে তারাও সবাই জেল-জুলুমের শিকার হয়েছে। কিন্তু যারা জামাত ইসলামের সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছে তাদের একজনকেও দেখাইতে পারবেন না যে ১৬ বছরে তারা কখনো আসলে রাজপথে নেমেছে। সংরক্ষিত আমরা না কাউকে হোক কিন্তু চিনতামই না। জামাতের যারা এমপি ছিলেন তারা তো সবাই মানে আমির থেকে শুরু করে তারা তো সবাই জেল জুলুমের শিকার হয়েছেন। হন না, নাই? সেটা তো সংখ্যাটা খুবই সীমিত। যাদেরকে আপনি দেখছেন, আমি দেখছি, আমরা চিনি। হুম, সেই সংখ্যাটা তো আসলে বিএনপির সাথে যদি আপনি তুলনা করেন, সেটা হয়তো জামাতের মানে হুম, ১০% হবে, বিএনপি যদি 100% হয়। এর বাইরে তো আসলে হওয়ার কোনো সুযোগ নাই। হুম। জি, জি। আমি আসলে মূল প্রসঙ্গে আসি। জামাত বিএনপির তুলনামূলকের জায়গায় আসলে কথা থেকে কথায়, কথায় চলে যাচ্ছিলাম। কিন্তু মূল প্রসঙ্গ ছিল ওই যে আন্দোলন। শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে, আমি জিজ্ঞাসা করছিলাম এর গতি প্রকৃতি আপনার কাছে কেমন মনে হয়? আপনার বিশ্লেষণের থেকে আমার এই প্রশ্নটা জাগলো যে আ এই আন্দোলন কি তাহলে আপনার কাছে মনে হয় একটা জেনুইন আন্দোলন? নাকি আসলে এই আন্দোলনের মানে এই আন্দোলন কোনো প্রোপাগান্ডা বা পারপাজিভ আন্দোলন, উদ্দেশ্যমূলক কোনো একটা পক্ষের? দেখেন, শিক্ষামন্ত্রীর যে হুম, বক্তব্য, আ আ সম্ভবত সিটি কলেজের একজন নারী পরীক্ষার্থী, তিনি শিক্ষামন্ত্রীকে ফোন দিয়েছিলেন এবং ফোনে আসলে সমস্যার কথা জানাচ্ছেন। শিক্ষামন্ত্রী আ ঠিক নিজের মেয়ের সাথে যেভাবে কথা বলেন, সেইভাবেই তিনি হুম, হুম, কথা বললেন যে, "আমার মেয়েটা আসলে ব্রয়লার মুরগির মতন। হুম, হুম, সেও ভিজলে জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়। তো এখনকার শিক্ষার্থীরা ঠিক আমার মেয়ের মতনই ব্রয়লার মুরগির মতন। আমি যে হুম, তোমাদের কষ্টটা বুঝি না এরকম না, আমারও তো মেয়ে আছে।" ঠিক এইভাবে তিনি আসলে শব্দ চয়নগুলো করছিলেন। মানে কি, একজন বাবা তার সন্তানকে আদর করে যে ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলছিলেন। কিন্তু যেটি হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অল্প বক্তব্য কাট করে ছেড়ে দিল ওই সি মানে সিটি কলেজের যিনি নারী শিক্ষার্থী। তো আমার কাছে মনে হয়েছে যে শিক্ষামন্ত্রীর যে অপরাধ বা ভুল সেটি হলো যে একজন শিক্ষার্থীর ফোনটা তিনি রিসিভ করেছেন এবং তার সাথে তিনি বেশ নিজের মেয়ের মতন করেই কথা বলেছেন। এইটা তার বড় একটি ভুল। তো যাই হোক, তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানো, তো আমি যতটুকু আমার কাছে আমার অবজারভেশন এ মনে হয়েছে যে যেহেতু শিবির আসলে কোচিং সেন্টার পরিচালনা করে, তো আ আসলে বিএনপির বিরুদ্ধে যেহেতু সবসময় তারা আ মানে জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা উস্কানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ কিন্তু আসলে উস্কাচ্ছে না। তো আজকে এই যে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য সেটিকে কেন্দ্র করে আমার কাছে মনে হয় শিবিরের কোচিং সেন্টারে যে সকল শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে তাদের একটি অংশকে উস্কানো, এছাড়া ওই যে ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া গুপ্ত কায়দায় নানানভাবে আসলে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে শিবিরের নগ্ন উল্লাস, এই ঘটনাকে কেন্দ্র করে আবার ছাত্রলীগের উল্লাসও দেখেছি। যে কারণে আমি বলছিলাম যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যেমনিভাবে সোচ্চার ছিল ছাত্রলীগ, সেমনিভাবে সোচ্চার ছিল আসলে শিবির। মানে ২ টা ছাত্র সংগঠন, একটা নিষিদ্ধ আরেকটা এখন রাজনীতি করছে, অতীতে নিষিদ্ধ ছিল। তারা মোটামুটি দেখলাম যে একই রকম তাদের বয়ান, একই রকম আচরণ। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনটা আসলে আ একটি ফাঁদ। মানে বিএনপির বিরুদ্ধে হুম, জনগণকে খেপিয়ে তোলা, শিক্ষার্থীদেরকে খেপিয়ে তোলা একটা ফাঁদ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আসলে সব ফাঁদে তো আসলে বিএনপি পা দিবে না। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও সারাদিন সোচ্চার ছিলাম কোথায় কি ঘটছে। যেমন আমি আগেই বলেছি যে একজন সাধারণ শিক্ষার্থী তিনি তো ওয়াকি-টকি ব্যবহার করতে পারেন না। এরকম ওয়াকি-টকি আর কতজন ব্যবহার করছিল? সাধারণ শিক্ষার্থীরা তো বাসে হামলা করতে পারে না, তাই না? সাধারণ শিক্ষার্থীরা তো আসলে ভুয়া আ কার্ড নিয়ে
আইডি কার্ড নিয়ে তো আন্দোলনে যুক্ত হতে পারে না। নানান ধরনের ঘটনা কিন্তু আজকে ঘটেছে। তো আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনের পিছনে সাধারণ শিক্ষার্থীরা হয়তো তারা এক ধরনের ক্ষোভ থেকে রাগ থেকে নেমেছে। কিন্তু এর পিছন থেকে আসলে এক ধরনের উস্কানি দেওয়া, মানে মোবিলাইজ করা নানান ধরনের ঘটনা মানে এই ঘটেছে। পেছন বাট থেকে উস্কানি দেওয়া বা মোবিলাইজ করাটা কোন আন্দোলনে থাকে না রাশেদ খান? মানে ধরেন সড়ক আন্দোলনেও আমরা তখনও কিছু ফোনালাপ শুনেছি পেছন থেকে উস্কানি দেওয়ার বিষয়টা ছিল, বা ধরেন এই যে কোটা আন্দোলন সেখানেও পেছন থেকে আসলে অনেকে কাজ করেছে, পরবর্তীতে বলছে আমরা ছিলাম, কিন্তু তখন তো মনে হচ্ছিল শুধুই মাত্র শিক্ষার্থীদের আন্দোলন। বা আচ্ছা, হ্যাঁ, তো পেছন থেকে কেউ না কেউ তো কাজ করে রাজনৈতিক দলগুলো সবসময়। এই বিশ্লেষণটা আমি আপনাকে দিব। হুম। আপনি হয়তো ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বলছেন। দেখেন, আমরা যে সময় কোটা সংস্কার আন্দোলন করি, আমরা মোটামুটি ৩ মাস আমরা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। এবং এইটা সত্য যে বাংলাদেশে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, এর স্লোগানটাই ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হুম। ১৮ সালের বাস্তবতা একরকম ছিল, ২৪ সালের বাস্তবতা ভিন্ন রকম থাকলেও শিক্ষার্থীরা কৌশলের অংশ হিসেবেই কিন্তু এই স্লোগানটাকে সামনে আনে এবং এই স্লোগান দিয়েই আন্দোলনটা শুরু হয়। তো ১৮ সালে আমরা যে আন্দোলনটা করেছি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছে এবং আমাদের আন্দোলনটা সফল হয়েছিল। এরপরে কোটা সংস্কার আন্দোলন চলা অবস্থায় নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। হয়তো শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কেউ নানান ধরনের আপনার ক্ষোভ দেখতে পারে, কিন্তু ওইটা শিক্ষার্থীরা বাস্তবায়িত হতে আমার কাছে মনে হয়েছে যে ১৮ সালে যে আন্দোলনে ওইটা হতে দেয়নি বা ওই ধরনের পরিবেশও ছিল না। হুম। আর ২৪ এ যেটি হয়েছে, ২৪ এর আন্দোলনটাও ঠিক একইভাবে আমাদের যে দাবি ছিল, যেহেতু ওই আন্দোলনের legacy আমরাই বহন করি। ঠিক শেখ হাসিনা যেহেতু প্রতারণার মাধ্যমে ওটা আবার ৩০% ফিরিয়ে আনলো, যে কারণে একইভাবে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। যেমনিভাবে ১৮ তে আমরা শুরু করেছিলাম। যে সময় হুম। আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো। হুম। চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি করে হত্যা করা হলো। একই দিনে ৬ জন মানুষকে গুলি করে হত্যা করা হলো। তখন রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়বদ্ধতা চলে আসে প্রতিবাদ করার। এটা বাংলাদেশের ইতিহাসে হয়েছে, এটা পৃথিবীব্যাপী যত ইতিহাস আছে প্রত্যেকটা ইতিহাসে কিন্তু এই ঘটনা ঘটেছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, সেই মাঠে নামানোর যে নৈতিক দায়বদ্ধতা সেটা শেখ হাসিনাই সৃষ্টি করেছিল। এর দায়টা অন্য কোন দলকে আপনি দিতে পারেন না। অর্থাৎ ২৪ এর যে গণঅভ্যুত্থান, এটা শেখ হাসিনার কারণেই হয়েছে। হুম। ২৪ এর গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ডও শেখ হাসিনা। শেখ হাসিনার ভুলের কারণেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে। অনেকে বলে থাকে যে এই গণঅভ্যুত্থান পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। দেখেন, যেহেতু ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা আমি ছিলাম, নুরুল হক নূর ছিল। ২৪ সালে যেটি হয়েছে, যে সময় শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা শুরু করলো, সে সময় আমরা যেহেতু ওই আন্দোলনের সিনিয়র ছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে হত্যার পরে আর এটা কোটা সংস্কার আন্দোলন থাকতে পারে না। এটা আসলে গণমুক্তির একটা আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। সেই প্রস্তুতি সবাই মিলে নেওয়া হয়েছিল। সেটার সাথে রাজনৈতিক সমীকরণ বলেন, সেটার সাথে ছাত্র জনতার সমীকরণ বলেন, সমন্বিতভাবেই কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানটা হয়েছে। বাট গণঅভ্যুত্থানকে আপনি ২ টা ভাগে ভাগ করেন। একটা অংশ কিন্তু কোটা সংস্কার আন্দোলন। যখন শেখ হাসিনা ১৬ জুলাই থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলো, ১৬ জুলাই থেকে এটাকে গণঅভ্যুত্থানের রূপদান হয়েছে এবং এই রূপদানের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রেখেছে শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনা নিজের ভুলটা যদি উনি না করতেন, ১৪ জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলা, আবার ১৬ জুলাই এইভাবে গুলি করে মানে ৬ জনকে এখানেও তো একটা একদিনে প্রশ্ন হত্যা না আছে। মানে করা। আপনি বলছিলেন এই যে ফার্মের মুরগি তিনি বলেন নাই শিক্ষামন্ত্রীর কথা। মানে শেখ হাসিনাও কি শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন? মানে তার কথাটা তো আসলে সেখানেও কি কোনো মানে বিষয় ছিল কিনা, যে উস্কানির বিষয় ছিল কিনা? কারণ বক্তব্যটা তো খুব, মানে তারাও এখনো সেটার পক্ষে যেটা বলেন সেটা হচ্ছে যে, যদি আমি, যেহেতু তাদের এখানে কেউ নাই, আমি যদি বলি যে আ উম মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কে পাবে? রাজাকারের নাতিপুতিরা? এই ছিল তার বক্তব্যের অংশ। একটা প্রশ্নের প্রেক্ষিতে তিনি এমনটা বলেছিলেন। তারপরেই তো এই স্লোগান উঠল, "তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার।" তাই না? হ্যাঁ, মানে তিনি কি আসলে যদি আপনি রাজাকারের শেখ বাচ্চা হাসিনা। বলেছিলেন বা রাজাকারের নাতিপুতি শিক্ষার্থীদেরকে বললেন? আচ্ছা, দেখেন, শিক্ষার্থীদের স্লোগানটা কি ছিল? তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার। আর শেখ হাসিনা কি বলল? যে ওটা কি আ মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি নাতিপুতিরা পাবে না তো কি, রাজাকারের রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতিরা পাবে, তাই না? হুম, হুম। তার মানে কি, যারা আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের নাতিপুতি বলল? তাই কি মানে বলল? পরোক্ষভাবে। তাই কি বলল? হ্যাঁ, কারণ কি? মানে আমি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এভাবে। ধরেন একদম জাস্ট কথার মানে তর্কের খাতিরে তর্কও যদি চালাই আপনার সাথে, একটু বোঝার খাতিরে, আ আপনি যেহেতু মানে এই জায়গাটা ভালো বিশ্লেষণ করতে পারবেন বলে আমি বোধ করি। যে মানে
রাজাকারের নাতিপুতিরাও তো কোটা চায় নাই, কেউই তো আসলে কোটা চাচ্ছে না, কোটার বিরুদ্ধেই তো আন্দোলন হচ্ছে। ফলে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা, এই কথাটাকে তো আমার খুবই অপ্রাসঙ্গিক এবং বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য বলে মনে হচ্ছে। মানে কিন্তু এখানে মানে শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলা হলো কোথায়? তারা তো আসলে কোটাই আচ্ছা, চাচ্ছে না। শোনেন, শেখ হাসিনা যে সময় বক্তব্য দিয়েছে হুম, এবং যে প্রশ্নের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছে, ওই সময় আন্দোলন ব্যাপকভাবে রাজপথে ছিল হুম, এবং যে দুজন সাংবাদিক প্রশ্ন করেছিল তাদের প্রশ্নও কিন্তু ওই আন্দোলনকে কেন্দ্র করেই ছিল একদম। এবং শেখ হাসিনার উত্তরও ছিল ওই আন্দোলনকারীদেরকে কেন্দ্র করেই। সুতরাং শেখ হাসিনা শিক্ষার্থীদেরকেই আহ রাজাকার, সেটা সে বুঝে বলুক না বুঝে বলুক বা ওই সাংবাদিকের উস্কানিতে ফাঁদে পা দিয়ে বলুক, যে ঘটনায় ঘটুক না কেন, এটা ঘটেছে। হুম, শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছে। আর আপনি যে কথা বললেন শিক্ষামন্ত্রীর কথা, শিক্ষামন্ত্রী তার নিজের মেয়েকে বলেছে এবং এটা কিন্তু একজন বাবা হিসেবে মেয়েকে আদর করে বলা হুম। যে খুব তুমি তো ফার্মের মুরগির হ্যাঁ, মতন হ্যাঁ। হয়ে গেছো, আমি আমি এটা কথায় বলছি না, কথায় অসুস্থ হও। শিক্ষামন্ত্রী বলছেন। মানে আমি বলছি এখানে আপনি বলছেন উস্কানি দেখছেন। আপনি দেখছেন উস্কানি, যে উস্কানি দিয়ে কেউ একজন এই অংশটুকুকে নিয়ে এভাবে করে বানাচ্ছে। সেইখানে আমি প্রশ্ন করছিলাম। শিক্ষামন্ত্রীর ইনটেনশন এর না জায়গায় প্রশ্ন শোনেন, করছি না। এই যে এখন এখন আমরা জামাত ইসলাম, আহ তারাও তো আসলে গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেটি কম হোক বড় হোক নিশ্চয়ই। ছোট হোক ভূমিকা রেখেছে এবং তাদেরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, 16 বছর তারাও মজলুম ছিল, এটা তো বাস্তব, তাই না? হুম, তো জামাত ইসলাম মজলুম হলে 71-এর জুলুমটা আসলে মাফ হয়ে যায় না। আমার কথা কি আপনি বুঝতে হুম, পেরেছেন? যে 16 বছর জামাত ইসলাম মজলুমের শিকার হলেও 71-এ দল হিসেবে জামাত ইসলামের যে ভুল, সেই দল হিসেবে যে জুলুম করেছিল এই জুলুমটা কিন্তু মাফ হয়ে যায় না। তো সেজন্য যেহেতু এখন জামাত ইসলাম, এখন বিএনপির গন্তব্য একদিকে, এখন জামাত ইসলামের গন্তব্য ভিন্ন দিকে। হুম। যে সময় আপনি আমাকে ইট মারবেন, আমি তো আপনাকে পাটকেল মারবই। এখন তো আসলে যারা জামাত এবং শিবিরের রাজনীতি করছে স্বাভাবিকভাবে তাদেরকেও তো রাজাকার নন, তাই না? হুম, কিন্তু যেহেতু ওই দলটা, ওই দলের লেগাসি, ওই নামটা এখনো পর্যন্ত তারা বহন করছেন, তার মানে কি? তার মানে তারা আসলে সেই 71-এর যে আপনার একটা নেতিবাচক লিগাসি, এটা এখনো পর্যন্ত তারা টেনে নিয়ে যাচ্ছে। নিশ্চয় আপনার খেয়াল আছে যে শিবিরের বর্তমান যিনি সভাপতি, তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তানে যে আপনার জামাতের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতারা তারা বাংলাদেশের যে শিবিরের সভাপতি তার সাথে একটা ভিডিও তারা ফেসবুকে প্রকাশ করেছিল। সেখানে মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলা হচ্ছে, তাই না? মানে অপরাধী হুম। হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে বলা হচ্ছে যে এরা সন্ত্রাসী, আর আলবদর হিসেবে শিবির এবং জামাতকে চিহ্নিত করা হচ্ছে এরা ছিল দেশপ্রেমিক। তো এইটার কি কোনো প্রতিবাদ জামাত ইসলাম বা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে? জানানো হয়নি। এবং আমার কাছে মনে হয় যে ভিতরে ভিতরে জামাত ইসলাম এবং শিবির আলবদর হিসেবে নিজেদেরকে তারা এক ধরনের গর্ববোধ করে, মানে যে আমরা যে আলবদর ছিলাম। এবং ওই সময় কিছুদিন আগে আমি জামাতের একজন খুবই বুদ্ধিমান নারী এমপি মার্দিয়া মমতাজের বক্তব্য শুনছিলাম, একটা পডকাস্টে তিনি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছেন যে ওই সময় জামাত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এক ধরনের পাকিস্তান ছিল আসলে তাদের কাছে এক ধরনের ইমোশনের নাম। নিশ্চয়ই এই বক্তব্য আপনি শুনেছেন। হুম। আচ্ছা, যে সময় আসলে দেশভাগ হয় ওই সময় কি আসলে জামাত ইসলাম পাকিস্তান চেয়েছিল? ওই সময় কিন্তু তারা অখণ্ড ভারত চেয়েছিল। অর্থাৎ তিনি যে বললেন যে ইমোশনের নাম ছিল পাকিস্তান, এটা ভুয়া, এই তথ্য সঠিক নয়। মানে জামাত ইসলাম সবসময়, আমার কাছে মনে হয়েছে মানে যদি ইমোশনের নাম ছিল ইতিহাসটা পাকিস্তান। এটা তো বিশ্লেষণ তার করি। আগের কথা। মানে দেশভাগটা তো ইমোশনের আগের কথা। তাই না? তখনও তো আসলে না, পাকিস্তান ইমোশনের নাম হয়ে ওঠে নাই। পরবর্তীতে সেটা হয়েছে। তো আমি বলছি যে দেশভাগের সময়ও তারা যে পাকিস্তান আলাদা হোক হুম, সেটাও তারা চায়নি, জামাত হুম, ইসলাম চায়নি। হুম। তো যেহেতু দেশভাগের সময় পাকিস্তান আলাদা হোক জামাত ইসলাম চায়নি, তো সেক্ষেত্রে কিভাবে পাকিস্তান জামাত ইসলামের জন্য ইমোশনের নাম হয়? কিভাবে? সেই প্রশ্ন কিন্তু মার্জিয়া মমতাজকে করা যায়। আমি জানি না সেই উপস্থাপিকা কেন আসলে সেই প্রশ্ন তিনি আসলে করতে আ ভুলে গেলেন। তো আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম তারা সবসময় মানে শাসক গোষ্ঠীর, তারা আসলে লেসপন্সর হিসেবেই থাকতে চায়। শাসক গোষ্ঠীর সুবিধাবাদী, সুবিধাভোগী হিসেবেই থাকতে হুম, চায়। যেটা ভারতের ওই সময় ভারত ভাগ না যাতে হয় এজন্য ব্রিটিশদের গোলামি করেছে জামাত ইসলাম। এরপরে আপনার পাকিস্তানিদের গোলামি করেছে। এরপরে যে সময় স্বৈরশাসক এরশাদের গোলামি করেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের গোলামি করেছে। তো জামাত ইসলামের যদি ইতিহাসটা আপনি ঘাটেন, জামাতের ইতিহাসটাই হলো গোলামের ইতিহাস। জামাতের ইতিহাসটাই হলো মীর জাফরের ইতিহাস।
হুম, সুতরাং জামাত ইসলামের সাথে বিএনপিকে কোনোভাবেই মেলানোর হুম, হুম। সুযোগ নাই। না, সেই জামাতের মেলানোর আদর্শ আর প্রচেষ্টা চলছে না। বিএনপির আদর্শ সম্পূর্ণ ভিন্ন। জামাতের কারো সাথে যখন আলোচনা হবে তখন নিশ্চয়ই আপনি অভিযোগগুলো করবেন জামাত ইসলামের বিরুদ্ধে। কিন্তু আপনি এই যে বলছিলেন যে জামাত আর এখন ভিন্ন পথ ভিন্ন হয়ে গেছে। এই একটা কি খুব সুবর্ণ সুযোগ? কারণ শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন এবং ধরেন আগে যেমন শুনেছি চট করে ঢুকে পড়বেন, মাথা উঁচু করে ফিরবেন, এ বছরই ফিরবেন। এখন একদম সুনির্দিষ্টভাবে বলছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বলছেন ডিসেম্বরে তিনি ফিরবেন। মানে এই যে ২ পথ, আজ দুজনের দুটি পথ দুদিকে বেঁকে গেছে এরকম গান আছে সেরকম জামাত বিএনপির ২ টি পথ বেঁকে গেছে দুদিকে। এই সময় কি তাদের জন্য সুবর্ণ সুযোগ? মানে কি কারণে ঠিক আপনার কাছেও জিজ্ঞাসা এটা যে কি কারণে মনে হচ্ছে ডিসেম্বরেই আসলে ফেরার জন্য ভালো সুযোগ শেখ হাসিনা বলছেন ফিরবেন? আমি শোনেন, আমি অনেকগুলো আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদেরকে টক শোতে দেখি, ইউটিউব চ্যানেলে দেখি, ফেসবুক চ্যানেলে দেখি যে তারা বলছে যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরবে। হুম। মানে এক ধরনের নেগেটিভ সৃষ্টি করা যে শেখ না, এটা হাসিনা, তো শেখ শেখের হাসিনা আসলে বেটি আইতাছে। রয়টার্সে বলেছেন। মানে বলেছেন তো, ন্যারেটিভ কেন না, করছেন? আমি আসবো, আপনার বিশ্লেষণে আসবো। মানে একটা নেগেটিভ সারা বাংলাদেশে সৃষ্টি করা যে শেখের বেটি আইতাছে। হুম, মানে কি? মানে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ, ছাত্রলীগকে হারিকেন দিয়েও ওইভাবে প্রকাশ্যে পাওয়া হুম, যাচ্ছে না। মাঝে হুম, মধ্যে তারা মাস্ক পরে তারা মোটামুটি কিছু গুপ্ত মিছিল তারা করতেছে। বাট এই সংখ্যাটা খুব কম। এবং আপনার আওয়ামী লীগের যে আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন গেল, ওইদিন আমরা যে হাকডাক আমরা শুনেছিলাম, দেখেছিলাম, আমরা দেখেছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ওইভাবে মাঠে নামেনি। এখন যেভাবে শেখ হাসিনা, আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা তারা যেভাবে বলছে আমরা দেশে আইতাছি, হ্যাঁ, শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে, সবাইকে রেডি হইতে বলেছে। তো ওই সময় একই কথা বলেছিল, মাঠে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তারা কিন্তু মাঠে নামে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা দেখছে যে আমি ভারতে রয়েছি, আমার দল শেষ হয়ে গেছে। তো এখন বাংলাদেশে আমি তখনই ফিরতে পারবো যদি আমার দলটা আসলে প্রাসঙ্গিক থাকে এবং আওয়ামী লীগ যদি মাঠে আসলে রাজপথটা তারা দখল করতে পারে বা বাংলাদেশকে আনস্টেবল করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য শেখ হাসিনা আসলে একটা ভুয়া ডেলিভারি দিয়েছে। আমি আপনাকে আজকের এই আলোচনা থেকে আমি বলছি, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। আর যদি শেখ হাসিনা, যে কথা সে বলেছে হুম। যে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, আমি অনেকগুলো বক্তব্যে আমি বলেছি, আজকেও বলছি, শেখ হাসিনা যদি আসলেই ফাঁসির কাস্টে ঝোলার জন্য সাহস করে মাথা উঁচু করে বাংলাদেশে ফেরে, আমি রাশেদ খান বিমানবন্দরে শেখ হাসিনাকে ফুলের তোড়া হাতে আমি রিসিভ করতে যাব। মানে আমি তার সাহসটা দেখার জন্য। যদি এই সাহসী নারী, যিনি আসলে পলায়নের মধ্য দিয়ে এক ধরনের কাপুরুষের পরিচয় দিয়েছেন, তারা আসলে কতটুকু ভারতে গিয়ে সাহস বা তিনি সুপুরুষ হয়েছেন সেটা দেখার জন্য অন্তত ফুলের তোড়া হাতে হলেও আমি মনে করি শেখ হাসিনাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে যাওয়া উচিত। আসলে কি বর্তমান আপনি বলছেন যে ফুলের তোড়া নিয়ে যাবেন। মানে বর্তমান রাজনীতিতে যারা আছে তারা কি চান? মানে আপনারা যদি বলি এরা বিএনপি, জামাত ইসলামী তারা কি আসলে চায় যে শেখ হাসিনা ফিরুক আসলেই? এটা কি চান আপনারা? দেখেন, শেখ হাসিনা ফিরুক বলতে রাজনীতিতে ফিরুক না, এই মানে সুযোগ তো দেশে নাই। ফিরুক, দেশে ফিরুক বিচারের এটা কি আপনারা চান? কারণ তিনি তো বলছেন আমি বলছি, আত্মসমর্পণ করবেন দেশে ফিরে। শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য ভারত তাকে হ্যান্ড ওভার করতে হবে। যেহেতু ভারত তাকে আশ্রয় দিয়েছে, এখন শেখ হাসিনা ভারতের জিম্মায় আছে। মনে করেন যে শেখ হাসিনা এখন ভারতের আদালতে আছে আর বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার কার্য চলছে, ইতিমধ্যে তার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এখন যেহেতু ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে এবং ভারতের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুতরাং শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার হস্তান্তর করতে হবে। এর বাইরে শেখ হাসিনা নিজ থেকে চাইলেও আসলে বাংলাদেশে ফিরতে পারবেন না, ফেরার কোনো সুযোগ নাই। এখন ভারত সরকার কি চায় কিনা ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরাইতে? হ্যাঁ, এক্ষেত্রে যদি ভারত মনে করে যে শেখ হাসিনাকে আমরা ডিসেম্বরেই বাংলাদেশে সরকারের কাছে আমরা হস্তান্তর করব, সেক্ষেত্রে শেখ হাসিনা যে বয়ান দিয়েছেন যে হ্যাঁ ডিসেম্বরে তার ফেরা হবে, বাট ওই ফেরাটা রাজনৈতিক ময়দানে ফেরা নয়, ওই ফেরাটা হবে আসলে তার বিচার কার্য সম্পূর্ণ করার জন্য ভারত তাকে আসলে হ্যান্ড ওভার করবে। এর বাইরে শেখ হাসিনা না, শেখ হাসিনা স্বাভাবিক বাংলাদেশের কোনো নাগরিক। পন্থায় তিনি বাংলাদেশে বাংলাদেশে ফিরতে পারবে একাই না। ফিরতে পারেন। ভারতকে ফিরাতে হবে কেন? তিনি যদি স্বেচ্ছায় মনে করেন তিনি বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের নাগরিক আমি হিসেবে আপনাকে বাংলাদেশে আগেই ফিরবেন। স্পষ্ট করেছি। হ্যাঁ, আমি আপনাকে আগেই স্পষ্ট করেছি যে তিনি ভারতে আশ্রয়ে আশ্রিত। আছেন হ্যাঁ, এবং তিনি তিনি বাংলাদেশে কিন্তু দোষী। হুম। আদালত তাকে দোষী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। সাব্যস্ত করেছে, তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যদি তার বিরুদ্ধে রায় ঘোষণার আগে তিনি ফিরতে চাইতেন, তিনি, আমি মনে করি যে স্বাভাবিকভাবেই ফিরতে পারতেন। যেহেতু
তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেছে, আদালতে বিচার কার্যক্রম চলছে, আপিল করার যে সময়টা ছিল সেটাও শেষ হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে ভারতই একমাত্র তাকে হ্যান্ডওভার আইনগতভাবে করতে পারে বাংলাদেশ সরকারের কাছে। এর বাইরে শেখ হাসিনা নিজে যদি মনে করে যে আমি বিমানে আসবো, তো বিমানে আসতে গেলেও তো অনেকগুলো আইনগত প্রসেস তাকে ফলো করতে হবে, এবং যেখান থেকে তিনি বের হবেন সেখানে তো তিনি ভারত সরকারের আশ্রয় রয়েছেন, প্রটেকশনে রয়েছেন। তো সেই প্রটেকশন থেকে তিনি আসলে একা একা, যেমন আপনি যদি ভারতে যান একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, আপনি কিন্তু বাংলাদেশী নাগরিক হিসেবে ফিরতে পারবেন। তো শেখ হাসিনা তো এই মুহূর্তে বাংলাদেশেরও নাগরিক না। শেখ কেন হাসিনা বাংলাদেশের এখন নাগরিক? কেন? কারণ শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েই কিন্তু সে পালিয়েছে, এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় নাগরিকত্ব তার ছাড়েন পাসপোর্ট নাই, ভারত সরকার নাগরিকত্ব ছাড়েন নাই। না, তার পাসপোর্ট হ্যান্ডওভার করার মধ্য দিয়ে কিন্তু তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। একটা দেশে যদি আপনি যদি রাজনৈতিক আশ্রয়টা নেন, সেক্ষেত্রে পাসপোর্টটা কিন্তু হ্যান্ডওভার করতে হয়। তাহলে তারেক শেখ রহমানও হাসিনা কি এখন বাংলাদেশের ভারতের নাগরিক ছিলেন রাজনৈতিক, না? মানে তারেক রহমানও তো আসলে যখন যুক্তরাজ্যে ছিলেন, আশ্রয়ী ছিলেন যুক্তরাজ্যে। আচ্ছা শোনেন, তিনি তো নির্বাসিত জীবনে ছিলেন। হুম, নির্বাসিত জীবনের যে আইনগত প্রসেস ছিল ওই দেশের নিয়ম মেনেই তো তিনি ছিলেন। হুম, আর শেখ হাসিনা যে নিয়মে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতের সিগন্যাল ছাড়া তো আর আমাদের সেনাবাহিনী হুট করে তাকে সেখানে ফেলিয়ে দিয়ে আসে নাই, হুম, তাই না? হুম। ভারতের তো একটা সহযোগিতা ছিল সেটা তো যে কথা হ্যাঁ, বলেইছিলেন, যেটা শেখ হাসিনা, সেনাপ্রধান নাকি সবসময় আলোচনার মধ্যেই ছিলেন, বলেছেন, তো সেনাপ্রধান বলেছেন অনেকে ভারতে। অনেকে অনেকে বলে না, অনেকে বলে না আসলে মূলত শেখ হাসিনা গোপালগঞ্জে যেতে চেয়েছিল এবং তাকে বলা হয়েছিল আপনাকে গোপালগঞ্জে নামিয়ে দিব, কিন্তু মূলত সেনাবাহিনী তাকে আপনার ভারতে নিয়ে যায়। এইটা কতটুকু আসলে যৌক্তিক আপনিই বলেন, এটা কি সম্ভব? সেনাবাহিনীর কি সেই সক্ষমতা আছে? সেনাবাহিনী চাইলেই মানে একটা দেশের পতিত স্বৈরাচার, ধরে নিলাম সাবেক প্রধানমন্ত্রী, তাকে কি সেনাবাহিনী চাইলে আর একটা দেশে ফেলিয়ে আসতে পারে? এটা কি সম্ভব নাকি? এটা তো কূটনৈতিক কোনো আইনেও পড়ে না, নিয়মেও পড়ে না, বা আন্তর্জাতিক কোনো আইনেও পড়ে না। সুতরাং শেখ হাসিনা ভারতে গেছে, ভারত সরকারের সিগন্যাল পেয়েই, যেটি শেখ হাসিনা বলতো যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। শেখ হাসিনার প্রাণ বাঁচানো দায় হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা, সাধারণ জনগণ তারা ভবনমুখী হয়েছিল। সুতরাং প্রাণ বাঁচানোর জন্য শেখ হাসিনা নিজেই নরেন্দ্র মোদীর কাছে হয়তো তিনি কথা বলেছিলেন, আশ্রয় চেয়েছিলেন। সেই জায়গা থেকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং শেখ হাসিনা এখন ভারতে, তিনি এক ধরনের ভারতের নির্বাসিত জীবনেই মনে করেন যে আছে। হুম। তো নির্বাসিত জীবনে থাকলে ওই দেশের কূটনৈতিক সহযোগিতা ছাড়া আসলে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। আচ্ছা, যে সিগন্যালের কথা বলছেন, তখন আমরা আসলে আরো অনেক কিছুর সিগন্যালের কথা শুনতাম। ধরেন এই ২৪শে গণঅভ্যুত্থান যেখানে আমরা ছাত্র জনতাকে এক হয়ে নামতে দেখলাম, সেখানেও পেছনে একটা মার্কিন সহযোগিতা, একটা মার্কিন তৎপরতা ছিল যুক্তরাষ্ট্রের। সেটি পরবর্তীতে এসেছে, যেমন ধরেন যুক্তরাজ্যের সাবেক স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ, জেফ্রি স্যাক্স, অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, তিনি বলেছেন, বা ডোনাল্ড ট্রাম্পও বলেছেন $29 মিলিয়ন সহায়তা দেবার কথা। এই আমাদের দেশে জুলাইপন্থী আদর্শিক নেতা ফরহাদ মজহার তিনি বলেছেন, মানে তারপরে সানজিদা তুলি বিএনপির এমপি সংরক্ষিত আসনে, তিনিও বললেন পিটার হাসকে স্ট্রংগেস্ট হিরো, রিয়াল হিরো বললেন জুলাই আন্দোলনের ফলে। মানে মার্কিন তৎপরতা। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও বলেছিলেন যে তার সাথে মানে মার্কিন কূটনীতিকদের এম্বাসির যোগাযোগ হচ্ছিল জুলাই আন্দোলনের সময়, ফলে নানান রকম ভাবে দেখা যাচ্ছিল যে আসলে মার্কিন তৎপরতা। তখন মার্কিনীদের একটা তৎপরতা ছিল, এখন আসলে মার্কিনীদের তৎপরতা কেমন? যদি বলি, মানে যে এত হাঁকডাক আচ্ছা, হচ্ছে আওয়ামী আমি লীগকে দিয়ে, হ্যাঁ। যে কথাটি আসলে কখনোই বলি নাই, আপনাকে আমি বলি আপনার এই শোতে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে স্যার, আহ অনেকে বলে যে বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে বিদেশিদের একটি হস্তক্ষেপ ছিল। আপনার তথ্য মতে বা আপনার অবজারভেশনে কি মনে হয়? তিনি আমাকে বলছিলেন, দেখো রাশেদ, আমরা তো জুলাই গণঅভ্যুত্থানটা তুমিও দেখেছো, হুম, আমিও দেখেছি, বা আন্তর্জাতিক কোনো সহযোগিতা থাকলে তো অন্তত আমরা সবাই মোটামুটি খোঁজ খবর পেতাম। তো আমি যতটুকু জানি যে জুলাই গণঅভ্যুত্থান এটা বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থান। বিদেশি কোনো সহযোগিতা বা বিদেশি কোনো ষড়যন্ত্র, ইন্ধন, এটা জুলাই গণঅভ্যুত্থানে ছিল বলে আমার জানা নেই, এবং এটা ছিল না। তিনি এইভাবে আমাকে উত্তর দিয়েছিলেন। এক, দ্বিতীয়ত দেখেন, এক্ষেত্রে যেটি হয়েছিল, যে বিষয়টি আপনারও জানা, 19 জুলাই, 19 জুলাই জাতিসংঘের যে এফিসি, মানে জাতিসংঘের কাছে বাংলাদেশ সরকার ভাড়া দেয়, যেটা যেটা আসলে জাতিসংঘের লোগো লাগানো থাকে, হুম। সেই এপিসি ব্যবহার করে কিন্তু ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল। নিশ্চয় আপনার খেয়াল থাকবে। এবং ওই সময় কিন্তু মানে রয়টার্স থেকে শুরু করে ডয়চে ভেলে, বিভিন্ন আন্তর্জাতিক বিবিসি, তারা কিন্তু সংবাদ পরিবেশন করেছিল। এরপরে আপনার 30 জুলাই, যিনি
জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী হিসেবে প্রধান হিসেবে ছিলেন, তিনি পতিত স্বৈরাচারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেছিলেন। মনে আছে আপনার? হুম। এবং এরপরে গণমাধ্যমে আসাদুজ্জামান খান কামাল বেশ বক্তব্য দিয়েছিলেন যে তারা আসলে এই হত্যা বন্ধ চায়, তদন্ত চায় এবং নানান সেনসিটিভ বিষয়ে কিন্তু আসাদুজ্জামান খান কামাল নিজেই আসলে বলে দিয়েছিলেন। অর্থাৎ জাতিসংঘের যে আসলে এই বিষয়টি নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে কথা বলার যে একটি স্কোপ তৈরি হয়েছিল সেটি হলো 19 জুলাই যেহেতু জাতিসংঘে যে এপিসি ভাড়া দেওয়া হয়েছিল এবং সেটাই লোগো লাগানোই ছিল, সেটা ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালাইলো। তো সেই সময় আসলে জাতিসংঘ জানতে চাইলো যে আপনারা এই জাতিসংঘের লোগো সম্বলিত এপিসি ব্যবহার করে কিভাবে আপনারা আসলে ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছেন, এই একটা প্রশ্ন ছিল। আহ আর 30 জুলাই যে আসলে বৈঠকটা, সেই যেটা জাতিসংঘ শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর যেখানে এই ধরনের অশান্তি, যুদ্ধ, বিপ্লব, গণঅভ্যুত্থান সংগঠিত হোক না কেন বা সংগঠিত হওয়ার সময় বলেন না কেন, সেই সময় কিন্তু জাতিসংঘ এই ধরনের প্রশ্ন উত্থাপিত করে থাকে। সেই প্রশ্নগুলোই করেছিল। তো আমার কাছে মনে হয় ওই সময় আওয়ামী লীগ অনেকটা ভয় পেয়ে যায় যে জাতিসংঘ এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, তাহলে কি আসলে জাতিসংঘর পরবর্তী পদক্ষেপ মিশন, মানে মিশন কি তারা বন্ধ করে দিতে পারে? তো এই ধরনের একটা আতঙ্ক আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো এই মানে এটা তো আতঙ্কের কারণে ফ্যাক্টও ছিল, আওয়ামী এটা তো লীগের ফ্যাক্টও ছিল। মানে সেনাপ্রধানকে তো বলাও হয়েছিল, জাতিসংঘ সে ভলকার তুর্কি বলেছিলেন যে আই ডোন্ট নো ওই সময় পর্যন্ত সেনাপ্রধানকে বলা হয়েছে আমি জানি না, না, পরবর্তীতে ভলকার বিভিন্ন তুর্ক গণমাধ্যমে বলেছিলেন, এসেছে। হ্যাঁ। হুম। গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছি যে ভলকার তুর্ক নিজেই বলেছে যে আমরা ওই সময় মিশনের বিষয়টি আমরা হুম। বলেছিলাম। মানে তাহলে তো আপনার এইটা কনক্লুশনটা আসলে কি? কনক্লুশনটা যদি শুনতে চাই যে মানে আমার কনক্লুশনটা হলো মার্কিন তৎপরতার বিষয়ে আমার আপনি বলছেন কি? কনক্লুশনটা হলো আমার কনক্লুশনটা হলো জাতিসংঘ তারা যেহেতু জাতিসংঘ রিলেটেড একটি বিষয়, সেই বিষয় নিয়ে আসলে কথা বলেছে। জাতিসংঘ তার বাংলাদেশে আন্দোলন করে দেয়নি, না। তাই না? হুম। আহ বাংলাদেশে আন্দোলন করেছে ছাত্র জনতা। সর্বশেষ এই আন্দোলনে সেনাবাহিনীর ব্যাপক একটি ভূমিকা ছিল। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে 2 আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, 3 আগস্ট আমরা মিটিং করব, এবং সেখানে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা ছিল। সেই মিটিং এর যে সিদ্ধান্ত ছিল, কনক্লুশন, যে সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাবো না। এই 3 আগস্ট এই সেনাবাহিনীর এই কনক্লুশন লাইনের মধ্য দিয়ে মূলত শেখ হাসিনার পতনটা নিশ্চিত হয়ে যায়। এবং ওই দিন থেকে মূলত যারা আওয়ামী লীগের মন্ত্রী, হুম। এমপি, শেখ পরিবারের যারা ছিল সবাই মোটামুটি পালানো শুরু করে, এবং পালিয়ে মোটামুটি শেখ পরিবারের প্রত্যেকে কিন্তু ওই 3 আগস্ট সেনাবাহিনী যে সময় বলল যে ছাত্র জনতার বুকে সেনাবাহিনী গুলি চালাবে না, না, হ্যাঁ, কিন্তু মার্কিন সেদিন তৎপরতার থেকে বিষয়ে কি মোটামুটি মানে নিশ্চিত আপনার হয়ে গেল যে হাসিনার পতন। জি। নিশ্চিত, তখন থেকে নিশ্চিত, বুঝলাম। কিন্তু মার্কিন তৎপরতার বিষয়ে আপনি আসিফ নজরুলের কথা বলছিলেন। কিন্তু না, আরো মার্কিন যে তো আমি অনেকগুলো, কিন্তু আপনাকে অনেকগুলো বলেছি। ভার্সন পাওয়া যায়, নাকি আসলে আপনারা মানে আমি জানি না, আপনার কাছ থেকে শুধুই মাত্র জানবার উদ্দেশ্যে প্রশ্নটা করা যে আপনারা আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন না বলে তারা আপনাদের সাথে যোগাযোগ করলো না। আসিফ মাহমুদরা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন বলে ডিপ স্টেট আকারে একাধিকবার তাদের সাথে যোগাযোগ হলো। এমনকি পরবর্তীতে ৫ আচ্ছা, বছর আমি ক্ষমতায় আপনাকে রাখার বলি, ব্যাপারেও আসিফ যোগাযোগ হলো। মাহমুদের যে আসিফ মাহমুদের আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আক্তার হোসেনদের যে আসলে মানে আন্তর্জাতিক মহল বলতে তো সাধারণত সব থেকে গুরুত্ব পায় জাতিসংঘ। জাতিসংঘের সাথে তাদের যে যোগাযোগ সেটা আমার মাধ্যমে হয়েছিল। তো আমার মাধ্যমে যদি যোগাযোগটা গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে, মানে আন্দোলন চলাকালীন সময়ে হয়ে থাকে, তার মানে আমাদের সাথে তো আন্তর্জাতিক কমিউনিটির যোগাযোগ ছিল। মানে যেহেতু 18 সালের কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, হুম। নুরুল হক নূর, আমি, আমাদের নেতৃত্বেই তো আন্দোলনগুলো হয়েছে, যে কারণে আন্তর্জাতিক জাতিসংঘের কমিউনিটির সাথে সাথে আপনার আমাদের যোগাযোগটা যোগাযোগ ছিল। কিভাবে? আমি রাশিদ খান বাংলাদেশের একটি সর্ববৃহৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি, আমি গিয়েছি, সুতরাং আমার যোগাযোগ হবে না? আচ্ছা। জাতিসংঘ তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছে, গিয়েছি, এটা তো হুম, প্রকাশ্যে। হুম, জি। এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, গণমাধ্যমে এসেছে। শুধুমাত্র জাতিসংঘ না, বাংলাদেশের বিভিন্ন হুম, হুম, আপনার এম্বাসি, সেখানেও আমরা দাওয়াত পেয়েছি। এটা তো ওপেন সিক্রেট, আমরা তার কোনো গোপনে হুম, রাজনীতি করতাম না, বা আমরা কোনো গুপ্ত সংগঠন ছিলাম না, গুপ্ত নেতাও ছিলাম না। আমরা যা করেছি প্রকাশ্যে করেছি। শেখ হাসিনাকে তো 18 সালে সর্বপ্রথম তো আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেলে যাই। যারা এই বাংলাদেশের যতগুলো ছাত্রনেতা আপনি দেখছেন, সাবেক বর্তমান ছাত্রনেতা, আমি তো ওই সময় শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় আমাকে জেলে নেওয়া হয়েছিল। আমি টানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় তো আমি বলেছিলাম যে এটা কি তার বাপের রাষ্ট্র? নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে, এই মামলায় তো আমি অ্যারেস্ট হয়েছিলাম। হুম, সুতরাং আমার সাথে তো অনেকের যোগাযোগ সম্পর্ক, শুধুমাত্র জাতিসংঘ না, বাংলাদেশে যারা আসলে পলিটিক্যাল স্টেক হোল্ডার বলেন, তাদের সাথে তো আমার যোগাযোগ সম্পর্ক ছিল একদম টপ লেভেল, হুম। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে। কারণ বাংলাদেশে আমরা তাহলে রাজনীতি করছি আপনিও কি আমরা। এই ডিপ স্টেটের মানে দেখা পেয়েছিলেন? যারা আসলে আসিফ না, মাহমুদ, শোনেন, নাসির উদ্দিনরা পেয়েছেন? বাংলাদেশে আসলে ডিপ স্টেট বলতে আসলে কাদেরকে বোঝানো হয়? প্রথমত এনএসআই, ডিজিএফআই,
এসবি, সেনাবাহিনী, হ্যাঁ, গোয়েন্দা সংস্থা, এদেরকেই তো সাধারণত বোঝানো হয়, তাই না? আমলাদের একটি অংশ, এবং এর বাইরে দেখবেন যে একটা প্লেয়ার থাকে, মানে একটা গ্রুপ অফ পিপল থাকে যারা আসলে এই ডিপ স্টেটের সাথে সম্পর্ক রাখে নানানভাবে। যেমন ১/১১ সময় কিছু লোকজন ছিল যাদেরকে আপনি দেখবেন যে পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, যেমন ব্রিগেডিয়ার হুম, সাখাওয়াত হোসেন সাহেব। হুম, এরপরে আপনার তৌহিদ ইসলাম, আপনার যিনি আপনার পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। তৌহিদ হোসেন বা তৌহিদ ইসলাম হুম, ওনার নামটা? তৌহিদ হোসেন, ইসলাম বা হোসেন? হুম, হোসেন, জি। তো উনারাও তো আসলে ওই সরকারের লোকজন ছিল, তাই না? তো এরকম যারা ছিল আমাদের সাথে হয়তো তাদের যোগাযোগ ছিল না, কারো না কারোর সাথে যোগাযোগ ছিল। তো প্লাস এরকম বাংলাদেশের যারা নাগরিক, মানে এরকম ডিপ স্টেট যাদেরকে আপনি বলেন, তাদের সাথে নানানভাবে নানান প্রক্রিয়ায় তো যোগাযোগ ছিল। যেমন আপনার ২৪ এর যে ইলেকশনটা হলো, সেই সময় একজন কর্নেল, তিনি ডিজিএফআই তে ছিলেন পলিটিক্যাল শাখায়। তিনি মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের বাসায়, ইব্রাহিম সাহেব আমাদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিতেন, মানে রাজনীতিবিদ হিসেবে সিনিয়র। তো আমি এবং নুরুল হক নূর শেখার জন্য মাঝে মাঝে তার সাথে বসতাম। তো তিনি একদিন তার বাসায় দাওয়াত দিলেন, হঠাৎ যেয়ে দেখি যে সেখানে একজন সেনাবাহিনীর আহ সাবেক কর্মকর্তা, এবং তিনি ডিজিএফআই তে ছিলেন কর্নেল। তিনি সেখানে উপস্থিত, আমাদেরকে তিনি অফার দিলেন যে ২৪ এর নির্বাচনে আপনারা আসেন, আপনাদেরকে এমপি বানানোর দায়িত্ব আমাদের। ডিজিএফআই এর পক্ষ থেকে অফারটা দেয়া হলো। তো এদেরকে সাধারণত ডিপ স্টেট বলা হয়। আমি জানি না আসলে আলাদা কোন ডিপ স্টেটের কথা আসলে আসিফ মাহমুদ বলেছে। তো আমাদের সাথে আলাদা কোনো ডিপ স্টেট কখনোই যোগাযোগ করে নাই। বাট ওই সময় যে আমাদেরকে নির্বাচনে অফার দেওয়া হয়েছিল, আমরা তো প্রকাশ্যেই বলেছিলাম যে আমাদেরকে নির্বাচনে অফার দেওয়া হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমরা আসলে এই ডিজিএফআই এর পাঠানো কোন কর্নেলের নির্বাচনে আমরা যাব না। নামটাও যদি বলে দেন যে সে কে ছিলেন সেটা। হ্যাঁ, তার নাম কর্নেল সরোয়ার। তার নাম কর্নেল সরোয়ার। কর্নেল সরোয়ার, আচ্ছা। জি। হুম, তিনি পলিটিক্যাল শাখায় ছিলেন। আমার তো বলতে, আমি তো আর হুম, মানে গোপন মানে কোনো কথা বলছি না, এটা ওই সময় আমি বলেছি। কারণ কারণ আসিফ মাহমুদ যা কখনো বলেন নাই আসলে, আসিফ মাহমুদ বা না, নাসিরউদ্দিন আমি পাটোয়ারি কেন কখনো বলবো না? বলেন নাই। আচ্ছা। আমার কথা হলো যে যারা বাংলাদেশে কালপ্রিট, হুম, যারা আসলে অপরাধ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর মধ্যেও যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। হুম, এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যিনি মাননীয় সেনাপ্রধান, তিনি আন্তরিক। মানে একটা অল্প কিছু মানুষের জন্য তো একটা বাহিনী কলুষিত হতে পারে না। ওই বাহিনী তো আসলে অল্প কিছু মানুষের দায় নিয়ে তাকে সেভ করতে পারে না। সুতরাং আমরা মনে করি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, এবং যারা আসলে সার্বভৌমত্বকে ধারণ করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আসলে মানুষের কাছে গর্বের প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার জন্য যারা অপরাধী থাকে তাদেরকে বিচার করতে হয়, এবং ওই বিচারটা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু হয়েছে। এই ব্যাপারে সেনাবাহিনী যদি বাধা দিত তাহলে তো বিচারটা হতো না। সেনাবাহিনী আন্তরিক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেন, গণ অভ্যুত্থানের পরে বলেন, এখনো পর্যন্ত বলেন, সেনাবাহিনীকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই সময় সেনাবাহিনীর পাশে সবসময় কিন্তু নুরুল হক নূর এবং আমরা অন্তত দুজন সবসময় দাঁড়িয়েছি যে সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে কলুষিত করার কোনো সুযোগ নাই। যারা এই বাহিনীর যারা মানে অপরাধ করেছে, সেই সংখ্যাটা ছোট হোক বড় হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করেন, কিন্তু তাদের জন্য পুরো বাহিনীকে আপনি কলুষিত করতে পারেন না। সেনাবাহিনীকে আপনি কখনোই আসলে জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারেন না। গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছাড়াই যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করবে বলে আমার কাছে মনে হয় না, এবং সেটি হয়নি, যেটা না, কিন্তু হাসনাত আব্দুল্লাহরা। কিন্তু ওই যে আমরা আপনি বলছিলেন মার্কিন ভূমিকা ছিল কিনা সেই বিষয়ে আপনি জেনে বলছিলেন যে আসলে। আমি আমি কিন্তু আপনাকে স্পষ্ট হ্যাঁ, করেছি। আমি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার গুরুত্বপূর্ণ সাথে কথা উপদেষ্টা, বলেছেন। আইনি উপদেষ্টা, তার সাথে আমি কথা বলেছিলাম যে অনেকে তো এই ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, তিনি আমাকে নিজে ক্লিয়ার করেছিলেন, না, গণ অভ্যুত্থানে এদেশের জনগণের অভ্যুত্থান, মানে এই তিনি অভ্যুত্থানে আবার কোনো আরেকজন বিদেশি উপদেষ্টা যিনি তৎপরতা। নেতৃত্ব দিলেন আসিফ মাহমুদ, তারা আবার যোগাযোগের কথা বললেন। সানজিদা তুলি আবার রিয়েল হিরো বলে দিলেন পিটার হাসকে। না, মানে এই আসলে কথাগুলো তো শোনেন, আছে। ব্যক্তি আবার পর্যায়ে ধরেন আমি তো সেই সময় গণ অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে যে খুব মার্কিনপন্থী বিষয় আসয়, মার্কিন বাণিজ্য চুক্তি একরকম রাগঢাক রেখে কেউ কোনো কথা বলে না সেই বিষয়ে। এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে মার্কিন, মানে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। আবার আমেরিকা ককাস নজিরবিহীনভাবে কোনো রকম আইনি কাঠামো ছাড়া সেটাও হয়ে যাচ্ছে সংসদ সদস্যদের নিয়ে, বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে। মানে এটা নিয়েও কেউ কোনো কথা বলছে না, সবাই মানে এই বিষয়ে রাগঢাক। মানে এটি আচ্ছা, সন্দেহজনক না? আপনি আপনি একটু একটু গুগলে সার্চ দিবেন কাইন্ডলি। আমি সার্চ দিয়েছিলাম এর আগে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের স্বাধীনতা দিবস পৃথিবীর বিভিন্ন দেশের এরকম পার্লামেন্টে কিন্তু অতীতে পালিত হয়েছে। সে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও কিন্তু পালিত হয়। সুতরাং এটাকে আপনি যদি বাংলাদেশি বাংলাদেশের বিবেচনায় পার্লামেন্টের ধরেন, আগে কখনো মানে এরকম হয় নাই। হয়নি সেটি বলতে পারেন। অতীতে বাংলাদেশের পার্লামেন্টে কখনো হয়নি, এই জন্য আপনার প্রশ্ন। বা আমেরিকা দেখেন, ককাস বা মার্কিনীদের এরকম সাথে ককাসও হয় নাই।
মানে দেখেন বিদেশি রাষ্ট্রের আমেরিকার সাথে কংগ্রেস? আমাদের যে সম্পর্ক, আমেরিকার সাথে যে সম্পর্ক আর ভারতের সাথে সম্পর্ক কিন্তু একরকম না। হুম, হুম, নিশ্চয়ই। ভারতের সরকার যে ধরনের পলিটিক্যাল হস্তক্ষেপ বলেন বা আওয়ামী লীগকে সবসময় সহযোগিতা করা বলেন, যে কাজটি করেছে আমেরিকা কিন্তু কখনোই ওইটা আমরা দেখি নাই। যে কিন্তু কারণে সানজিদা তুলি তো দেখছেন। আপনার সানজিদা তুলি তো বলছেন যে স্ট্রংগেস্ট হিরো, রিয়াল হিরো হচ্ছেন আচ্ছা পিটার এইটা হাসিন। এইটা তিনি তিনি আমার কাছে যে বিশ্লেষণ মনে হয় যে বিভিন্ন সময় মায়ের ডাকের প্রোগ্রাম তিনি করেছেন এবং বিশেষ করে মায়ের ডাকের হুম, প্রোগ্রাম করতে গিয়ে সানজিদা তুলি আপা তার পরিবার নানানভাবে কিন্তু আওয়ামী নিগৃহের শিকার হয়েছেন। তার নিশ্চয়ই। বাসায় বিভিন্নভাবে হুম, ডিবি গিয়ে নানানভাবে নানান ধরনের অত্যাচার হুম, করেছে, হুম, জুলুম করেছে। সেই সময় কিন্তু পিটার হাস তাদের বাড়িতে গিয়েছেন। হুম। স্বাভাবিকভাবে আমি আপনাকে বলি বাংলাদেশের যে রাজনীতি না, সেটা তো স্বাভাবিকভাবে নিগ্রহ মনে করা হয় নির্যাতনের কথা বলছেন। কিন্তু তিনি বলছেন জুলাই আন্দোলন সফল করার পেছনে রিয়াল হিরো। আমি আমি একটু আমার বক্তব্য যদি ক্লিয়ার করি তাহলে আপনি বুঝবেন। দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা অনেক সময় মনে হয় যে এম্বাসি গুলোর সাথে বা কোনো মানে কূটনীতিকের সাথে আ বিশেষ করে আপনার পশ্চিমা বিশ্বে তাদের সাথে যদি আপনার ভালো যোগাযোগ থাকে, বাংলাদেশে আপনি মোটামুটি প্রশাসনের কাছে, জনগণের কাছে, সরকারের কাছে আপনি গুরুত্ব পান। তো সেই গুরুত্বের জায়গা থেকে যেহেতু পিটার হাস বিভিন্ন সময় তাদের বাসায় গিয়েছেন, তো এই বাসায় যাওয়াকে কেন্দ্র করে অনেক সময় সরকার বলেন, ডিবি বলেন, প্রশাসন বলেন তারা অনেকটা আসলে সমীহ করতে বাধ্য হয়েছে বা যতটা জুলুম করতে চেয়েছিল সেটিও কিন্তু পারে নাই। আ এবং একসময় দেখবেন যে পিটার হাস তিনি যে সময় সানজিদা ইসলাম তুলিদের বাসায় তিনি গিয়েছিলেন, ওই সময় কিন্তু অনেকটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পিটার হাসকেও এক ধরনের মানে আক্রমণ করার চেষ্টা করে তার গাড়িকে কেন্দ্র করে হুম, আটকানোর চেষ্টাও কিন্তু করেছিল। হুম, হুম। তো এরপরে কিন্তু মানে আমেরিকা সরকারের বিবৃতি, এম্বাসি বিবৃতি যেটা কিন্তু আসলে আওয়ামী লীগ অনেকটা আসলে নত হয়েছিল পরবর্তীতে আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে। আমি আপনাকে ক্লিয়ার করেছি এটি আসলে এক ধরনের আ ধারণা যে বিদেশি কূটনীতিক বা কোনো এম্বাসির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি অনেকটা নিরাপত্তা বা সেফ পাবেন। আমার কাছে মনে হয় এক ধরনের আবেগের জায়গা থেকে তুলিয়া পার এই বক্তব্য। আ জুলাই গণঅভ্যুত্থানের সময় তো আসলে তিনি বাংলাদেশের ইসরায়েলি অ্যাম্বাসেডর হিসেবেও গোয়েন্দা ছিলেন না। সংস্থাদের সাথে ছিলেন? যোগাযোগ রাখা কি আপনারা কোনো নিরাপত্তা বা বিশেষ কোনো সুবিধা পেয়েছিলেন? ইসরায়েলি গোয়েন্দাদের সাথে আমার কেন সম্পর্ক থাকবে? মানে যে মানে দেশের মানে আমি মোসাদের সাথে যোগাযোগের